আসসালামু আলাইকুম। আমি মাহুদা খাতুন, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যেন বাসায় বসে তোমাদের পড়াশোনাটা সঠিকভাবে চালিয়ে যেতে পারো, সেই লক্ষ্যে আমাদের প্রধান শিক্ষকের নির্দেশনা ক্রমে এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি তোমরা ক্লাসগুলো পেয়ে সবাই উপকৃত হবে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সিলেবাসে প্রিপোজিশন টপিকটি রয়েছে, যেটা থেকে তোমাদের সামনে যে পরীক্ষাই হোক অবশ্যই সেখান থেকে কিছু না কিছু কোশ্চেন আসবে। তাই আজকে আমরা পড়ব প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহারে যাওয়ার পূর্বে আজকে আমরা এটার ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব ডেফিনিশন অফ প্রিপোজিশন। A preposition is a word often placed before noun or pronoun to make a relation with another noun or pronoun or to some other words in a sentence. অর্থাৎ প্রিপোজিশনটা হলো একটা শব্দ বা বাক্যের একটা অংশ, যেটা নাউন কিংবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য নাউন অথবা প্রোনাউন অথবা অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। কিছু এক্সাম্পলসের মাধ্যমে আমরা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে একটা সেন্টেন্স লিখেছি, তমা লিভস ঢাকা। এই সেন্টেন্সটা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে না, কারণ ঢাকা নাউনের সাথে তমা লিভসের কোনো সম্পর্ক এখানে দেখা যাচ্ছে না। তো আমরা যদি এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে ঢাকা নাউনের সাথে তমা লিভসের একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটা বাংলা করলে দাঁড়ায় তমা ঢাকায় থাকে। ইন প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে ঢাকা নাউনের সাথে তমা লিভসের সম্পর্কটা স্থাপিত হয়েছে। ঠিক একইভাবে হি সেট এবং মি, এটার মধ্যে কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না এবং সেন্টেন্সটা পুরোপুরিভাবে অর্থ প্রকাশ করতে পারছে না। আমরা যদি এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে মি প্রোনাউনের সাথে হি সেটের একটা সম্পর্ক তৈরি হবে। হি স্যাট বাই মি, অর্থাৎ সে আমার পাশে বসলো। একটু আগে বাই ব্যবহারের আগে সেন্টেন্সটা ছিল অপূর্ণাঙ্গ, এখন বাই প্রিপোজিশন বসানোর মাধ্যমে মি প্রোনাউনের সাথে হি সেটের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং সেন্টেন্সের অর্থটা পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে। আমরা এখন যাব প্রিপোজিশনের ক্লাসিফিকেশনে। প্রিপোজিশনকে সাধারণত আমরা 6 ভাগে ভাগ করতে পারি: সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল এবং ডিসগাইজড। আমরা আজকে এগুলো ডেফিনিশন এবং কিছু এক্সাম্পল সম্পর্কে জানব। সিম্পল প্রিপোজিশন বেসিক্যালি এ ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন, অর্থাৎ সিম্পল প্রিপোজিশনটা হচ্ছে সাধারণত এক শব্দ বিশিষ্ট একটা প্রিপোজিশন, যেটা সেন্টেন্সে বসে ঠিক প্রিপোজিশন এর ন্যায় কাজ করে, অর্থাৎ নাউন কিংবা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের একটা সম্পর্ক স্থাপন করে। একটু আগে আমরা এরকম কিছু এক্সাম্পলও দেখেছি। তো সিম্পল প্রিপোজিশনের কিছু এক্সাম্পলস হচ্ছে at, in, on, to, by, etc. Double preposition. Double preposition is a preposition which is made by combining two simple preposition. অর্থাৎ ডাবল প্রিপোজিশনটা হলো এমন একটা প্রিপোজিশন যেটা তৈরি হয়েছে দুইটা সিম্পল প্রিপোজিশনের সমন্বয়ে। যেমন ইন এবং টু, এর দুইটাই হলো সিম্পল প্রিপোজিশন, কিন্তু দুটাকে যদি আমি একসাথে জুড়ে দিই তাহলে হয়ে যাবে ইনটু। ইনটু একটা ডাবল প্রিপোজিশন, যেটাকে ভাঙলে আমরা দুইটা সিম্পল প্রিপোজিশন পাবো। ঠিক একইভাবে উইথ ইন, আপ টু, উইথআউট, এই সবগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশন। এরপর আমরা যাব কম্পাউন্ড প্রিপোজিশনে। When a word আমি আবার বলছি, when a noun or an adjective or an adverb take a simple preposition before it to make a new word and used in a sentence as a preposition is called compound preposition.
অর্থাৎ যখন একটা নাউন কিংবা একটা অ্যাডজেক্টিভ তার পূর্বে একটা সিম্পল প্রিপোজিশন নিয়ে একটা নতুন শব্দ তৈরি করে এবং সেন্টেন্সে ঠিক প্রিপোজিশনের মতো করে কাজ করে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড প্রিপোজিশন। এই কম্পাউন্ড প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা যখন সিম্পল প্রিপোজিশনটাকে নাউন কিংবা অ্যাডজেক্টিভের সাথে যোগ করব, তখন এটা রূপটা একটু পাল্টে যাবে। এক্ষেত্রে সাধারণত অনটা হয়ে যাবে এ এবং বাইটা হয়ে যাবে বি অথবা বি। কিছু এক্সাম্পল আমরা দেখব, যেমন অন যোগ লং। এখানে লং অ্যাডজেক্টিভের আগে আমরা অন প্রিপোজিশনটা নিয়েছি, যেটা মিলে এখন হয়ে যাবে along। আবার এভাবে অনটা হয়ে গেছে এ, যেটা লং এর আগে বসে হয়ে গেছে অ্যালং, এবং বাইটা হয়ে গেছে বি, যেটা সাইডের সাথে বসে হয়ে গেছে বিসাইড। এখন আমরা যাব ফ্রেজ প্রিপোজিশনে। এটার ডেফিনিশন খুবই সহজ। আমরা জানি ফ্রেজ মানে হচ্ছে কতগুলো শব্দ একত্রে বসে একটা অর্থ প্রকাশ করে, অথবা বলতে পারি একটা শব্দগুচ্ছ। তো কোনো ফ্রেজ যখন কোনো সেন্টেন্সে বসে ঠিক প্রিপোজিশনের মতো করে কাজ করে, তখন আমরা সেটাকে ফ্রেজ প্রিপোজিশন বলে থাকি। এখানে আমরা ফ্রেজ প্রিপোজিশনের কিছু এক্সাম্পলস এখন দেখতে পাবো। ইনস্টেড অফ, বাই ডিন্ট অফ, বাই ভার্চু অফ, ইন ফ্রন্ট অফ, ইন লিউ অফ ইত্যাদি হচ্ছে ফ্রেজ প্রিপোজিশনের এক্সাম্পলস। এরপর আমরা যাব পার্টিসিপল প্রিপোজিশনে। এই পার্টিসিপল প্রিপোজিশনের ব্যাপারটা অন্যান্য প্রিপোজিশন থেকে কিছুটা আলাদা এই কারণ অন্যান্য প্রিপোজিশনগুলোকে আমরা দেখে মোটামুটি আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন প্রিপোজিশন, কিন্তু পার্টিসিপল প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, কারণ পার্টিসিপলটা হচ্ছে মূলত একটা ভার্ব। তো পার্টিসিপলটা মূলত ভার্বের একটা রূপ, যেটার শেষের অংশটা হয়তো বা আইএনজি যুক্ত থাকে অথবা ইডি অথবা ইএন যুক্ত থাকে। ইডি যুক্ত থাকলে অথবা ইএন যুক্ত থাকলে আমরা সেটাকে বলে থাকি পাস্ট পার্টিসিপল, এবং আইএনজি যুক্ত ভার্বটাকে বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যখন সেন্টেন্সে বসে প্রিপোজিশনের মতো কাজ করে, অর্থাৎ যদিও এটা ভার্ব কিন্তু এটা কাজটা করছে প্রিপোজিশনের মতো, তখন আমরা সেটাকে বলে থাকি পার্টিসিপল প্রিপোজিশন। আমরা একটা এক্সাম্পল দেখব। Each detail regarding the meeting was true. অর্থাৎ প্রত্যেকটা মিটিং সম্পর্কিত প্রত্যেকটা তথ্যই ছিল সত্য, যেটা অর্থ করলে দাঁড়ায়। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা যদি পার্টিসিপল প্রিপোজিশন খুঁজতে যাই, আমরা খেয়াল করলে দেখতে পাবো যে রিগার্ডিং যদিও একটা ভার্ব কিংবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে এটা দ্য মিটিংয়ের আগে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড অর্থাৎ ইচ ডিটেলের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে। সেক্ষেত্রে রিগার্ডিংটা হচ্ছে এখানে পার্টিসিপল প্রিপোজিশন। এই রিগার্ডিং ছাড়াও আরও বেশ কিছু ওয়ার্ড, যেমন ডিউরিং, কনসার্নিং, কনসিডারিং, গিভেন, টেকেন, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহারের উপর ভিত্তি করে পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে চিহ্নিত করে থাকি। এরপর হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজ প্রিপোজিশন মানে হচ্ছে একটা ছদ্মবেশ প্রিপোজিশন, যেখানে প্রিপোজিশনটা বসে একটা ছদ্মরূপে। যেমন এখানে কোনো প্রিপোজিশন দেখা যাচ্ছে না, কিন্তু আমি বলবো একটা প্রিপোজিশন আছে। এখানে প্রিপোজিশন অনটা বসেছে এ হিসেবে, অর্থাৎ অনটা এ ছদ্মরূপে বসেছে, তাই এখানে এটা হলো অন প্রিপোজিশনের ছদ্মরূপ, তাই এটাকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। শিক্ষার্থীরা, আজকে আমরা জানতে পারলাম প্রিপোজিশনের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পলস। আশা করি আগামী ক্লাসে আমরা তোমাদের সিলেবাসের সিলেক্টেড আইটেমগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ।